নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে, যেটা আমি সংগৃহীত করেছি এই আনন্দবাজার বর্তমান এই সময়ের মতো পেপারগুলি থেকে। অনেকে দা হিন্দু ফলো করে, আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা নতুন কিছু করি। তাই এই যত খবর তোমরা দেখবে এগুলো সবটাই আমি এই তিনটে খবর কাছ থেকে নিয়েছি। তা দেখো যে তোমাদের পছন্দ হয় কি না। যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে আমরা পড়ব 18 থেকে 24 জুলাই পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে, গুরুত্বপূর্ণ ঘটনা। এবং বাংলার খবর কাগজে গুরুত্বপূর্ণ খবরগুলোই সাধারণত থাকে, বিশাল কিছু উল্টোপাল্টা খবর দেয় না। তো সেটাই আমরা পড়ব এই এক সপ্তাহের মধ্যে কী কী ঘটেছে। তা প্রথম খবর দেখো, যে বলছে গজল সম্রাট ভূপেন্দর সিং। ভূপেন্দর সিং গজল সম্রাট, ঠিক আছে, তিনি হচ্ছে প্রয়াত হয়েছেন। অরবিচুয়ারি পরীক্ষায় পড়ে তোমরা জানো, কিন্তু সমস্ত অরবিচুয়ারি আমাদের মুখস্থ করতে হয় না। কিছু জনের খুবই গুরুত্বপূর্ণ, যেমন ইনি গজল সম্রাট, একটা ট্যাগ আছে দেখতে পাচ্ছ, তার নাম ভূপিন্দর সিং। তার কথা মনে রাখতে হবে। তার জন্ম কোথায় এটা মনে রাখবে, পাঞ্জাবের অমৃতসর। আর তার কিছু গান, মেরে রং দে বসন্তি চোলা, পেয়ার হামে কিস মোড় পেলে আয়, আরও কিছু মনে রাখবে। তাই এই দুটো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, তাই এই দুটো তোমাদের এখানে দিয়েছি। এরপর দেখো, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইনের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ কমিটি গড়ল কেন্দ্র, যার প্রধান সঞ্জয় আগরওয়াল। তিনি কি প্রাক্তন, তিনি প্রাক্তন কেন্দ্রীয় সচিব ছিলেন, ঠিক আছে। প্রাক্তন কেন্দ্রীয় সচিব সঞ্জয় আগরওয়াল। কিসের জন্য সহায়ক মূল্য, ন্যূনতম সহায়ক মূল্যের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান সঞ্জয় আগরওয়াল। তোমরা জানো কৃষি আইন নিয়ে 1 বছর ধরে আন্দোলন চলেছে, এবং তাদের মূল দাবি ছিল যে একটি ন্যূনতম সহায়ক মূল্য তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা সেই আইন দাবি মতো সরকার মেনে নিয়ে এখন হচ্ছে একটি কমিটি করেছে, যে এটা আইনে কীভাবে পরিণত করা যায়, ঠিক আছে। তার হচ্ছে প্রধান কী হয়েছে, সঞ্জয় আগরওয়াল। এবার দেখো একটা আদমা প্রকল্প। এটা কেন্দ্রীয় সরকারের জন্য গুরুত্বপূর্ণ নয়, কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য। এটা রাজ্য সরকারের চাকরিতে পরীক্ষা বাড়ালে সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রকল্পের নাম কি, আত্মা প্রকল্প। আত্মা, এই আত্মা প্রকল্পের ফুল ফর্ম এখানে দেওয়া আছে, এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। আত্মা প্রকল্পের ফুল নাম কি, এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি। নাম শুনেই বুঝতে পারছো এগ্রিকালচার ওপর কিছু হবে, তারপর টেকনোলজি, এগ্রিকালচার ওপর যে টেকনোলজি সেটা, তার ম্যানেজমেন্ট নিয়ে কিছু করা। তা প্রকল্পের আওতায়, তাই আত্মা প্রকল্পের আওতায় কে কে রয়েছে, কী কী রয়েছে, কৃষি, স্কুল, প্রশিক্ষণ, শিক্ষামূলক ভবন ইত্যাদি বিভিন্ন বর্গের প্রকল্পের আওতায় এই কাজগুলি হয়ে থাকে। মানে কৃষি নিয়ে, স্কুল নিয়ে, প্রশিক্ষণ, শিক্ষামূলক ভ্রমণ নিয়ে নানা রকম কাজ এই আত্মার হয়ে থাকে। আর কি কি হয়, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাদের পছন্দের মতো কাজ করতে সাহায্য করবে এই আত্মা প্রকল্প। এর মাধ্যমে শাকসবজি চাষ থেকে ঘর সাজানো, গাছের নার্সারি, সব ধরনের কাজ শেখাও করা যাবে। ইতিপূর্বে দেখা গিয়েছে এই প্রকল্পের সাথে মুড়ি ভেজে বাজারে বিক্রি করে লাভের মুখ দেখেছেন অনেকে। মানে খুব ছোট্ট জায়গা থেকে শুরু করে বড় লাভ দেখানোর চেষ্টা করছে এই আত্মা প্রকল্প। এবার জানো যে অনেক রোগ, 2 বছর ধরে একটি রোগ মানুষকে পাগল করে দিই, তাছাড়াও অনেক রোগ আছে। তার মধ্যে আবার এখন যে রোগগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতে পারে, সেইগুলোই বলছি, কারণ সেগুলো এখন ছড়াচ্ছে। তো সেই রোগটির মধ্যে একটি রোগ হচ্ছে বুশেলা, ঠিক আছে। সেই রোগের মধ্যে একটি রোগ বুশেলা। তা বুশেলা হচ্ছে এক ধরনের, কী ধরনের রোগ, ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া থেকেই বুশেলিশ রোগ ধরে, ঠিক আছে। তাহলে বুশেলা রোগ বা বুশেলিশ রোগ যেটা, সেটা কী কিসের জন্য ছড়ায়, ব্যাকটেরিয়ার জন্য। এবং কার মাধ্যমে সংক্রমিত হয়, গবাদি পশুতে সংক্রমিত হয়। এবং গবাদি পশু থেকে আমাদের মধ্যে আসে, কীভাবে আসে, যদি সংক্রমিত পশুর দুধ না ফুটিয়ে পান করলে এবং গবাদি পশু তাদের মাংসের সংস্পর্শে এসে মানুষের শরীরেও বুশেলা ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে, ঠিক আছে। এবার এটা মেনলি কাদের মধ্যে প্রথম সংক্রমিত হয়, সেটা হচ্ছে দেখো, যারা গবাদি পশুর পরিচর্যা, দেখভাল, টিকাকরণের কাজে সারাদিন নিয়োজিত, তাদেরই বুশেলিশ আক্রান্ত ঝুঁকি বেশি। তাই বুশেলিশ রোগটা মনে রাখবে যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা দুধ যদি ফুটিয়ে না খায় বা, তাহলে হচ্ছে আমরা সংক্রমিত হতে পারি। কিন্তু সবথেকে বেশি সংক্রমণ হয় কি কারা, যারা হচ্ছে তাদের পরিচর্যা করে এবং টিকাকরণের কাজে যাবে। এবার কালাজ্বরও এখন কলকাতায় সংক্রমণ দেখা গিয়েছে। তো সেই নিয়ে আমাদের একটু পড়ে রাখতে হবে যে এই কালাজ্বর আরেকটা নাম কি, ভিসেরাল লিশম্যানিয়াস, ঠিক আছে। কালাজ্বরের বৈজ্ঞানিক সম্মত নাম পড়ে না, তোমার মনে রাখো, যদি এই নামটা আসে ভিসেরাস লিশম্যানিয়াস, তখন তো কালো জ্বর কি বুঝতে পারবে না। তাহলে এটা হচ্ছে পোটোজ্বর জন্য হয়।
ম্যালেরিয়ার পরেই এর স্থান, কারণ স্থান বলতে সবথেকে বেশি পরিমাণে হয় ম্যালেরিয়া, সবথেকে বেশি পরিমাণে রোগ ছড়ায়, তারপরেই এই ভিসেরাল লিশম্যানিয়া বা কালাজ্বর। এটা কি প্রোটোজোয়া? এটা কার বেলে মাছির কামড় দ্বারা এরা বিস্তার লাভ করে। বেলে মাছির কামড় দ্বারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়। ঠিক আছে, এটা কোথায় কোথায় সংক্রমিত করে আমাদের শরীরে, মানুষের শরীরে কোথায় কোথায় বলছে দেখো, যকৃৎ, প্লীহা এবং অস্থি মজ্জাতেও সংক্রমণ ঘটায়। ঠিক আছে, এবার এই কালাজ্বরের জন্য যে ওষুধ বার করে, সেটা কি? ইউরিয়া স্টিবামাইন, ঠিক আছে, বা কার্বোস্টিবামাইড। ঠিক আছে, কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইড বা কার্বোস্টিবামাইড। এটা কে করেছিল? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, একজন বাঙালি। ঠিক আছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী একজন ভারতীয় বিজ্ঞানী ও চিকিৎসক, একজন বাঙালি। তিনি এই কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন। তার নাম কি? ইউরিয়া স্টিবামাইড। আর যিনি আবিষ্কার করেছেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মনে রাখবে। এবার মাংকি পক্স, তোমরা জানো মাংকি পক্স 70টার বেশি দেশে ছড়িয়ে পড়েছে। সেই কারণে কি করেছে? গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, দেখে গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করেছে কে? হু গ্লোবাল এমার্জেন্সি ঘোষণা করেছে। ঠিক আছে, এ পর্যন্ত মধ্য এশিয়া ও পশ্চিম আফ্রিকার কিছু অংশের খোঁজ মিললেও বাইরের সেভাবে অধিক পাওয়া যায়নি। কিন্তু গত মে মাস থেকে ইউরোপ এবং আমেরিকাতে, উত্তর আমেরিকাতে মাংকি পক্স, বানানটা ভুল আছে, তোমরা দেখে নেবে, মাংকি পক্স ছড়িয়ে পড়েছে। ভারতের 3টি কেসের সন্ধান, ভারতে কটা কেসের এখন সন্ধান মিলেছে? 3টে কেসে, তার মধ্যে কোথায়? একটা দিল্লি, একটা কেরালা। দিল্লি আর কেরালাতে মিলেছে, দিল্লিতে একটা, কেরালাতে 2টো। ঠিক আছে, সন্ধান মিলেছে মাংকি পক্সের। এটা কোত্থেকে সংক্রমিত হয়? কার দ্বারা? বাঁদরের মাধ্যমে সংক্রমিত হয়। ঠিক আছে, বাঁদরের মাধ্যমে সংক্রমিত হয়। আর যেটা হচ্ছে বেলে মাছির কামড় দ্বারা বিস্তার লাভ করছে কালাজ্বর। ঠিক আছে, এটা প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়াটার নাম কি? ভিসেরাস ল্যাশমিনিয়া। ঠিক আছে, ভিসেরাস লিশম্যানিয়াস। তা মাংকি পক্স হয়ে গেলো। এর ফার্স্ট কেস অফ মাংকি পক্স কোথায় দেখা গিয়েছে? ফার্স্ট কেস অফ মাংকি পক্স গালফে দেখা গেছে। এবার আফ্রিকান সোয়াইন ফ্লুও পড়তে রাখতে হবে। এটা হচ্ছে ওয়াজ রিপোর্টেড এট এ ফার্ম ইন দ্য ওয়ানার ডিস্ট্রিক্ট অফ কেরালাতে ওয়ানার ডিস্ট্রিক্টে আফ্রিকান সোয়াইন ফ্লু রিপোর্ট হয়েছে, প্রথম ধরা পড়েছে। মনে রাখবে এগুলো। এর মধ্যপ্রদেশের এটা আফ্রিকান চিতা 1952 সালে অবলুপ্ত হয়ে গেছিলো। ঠিক আছে, ভারতের বুক থেকে। তা ভারত সরকার আবার চিতা ফিরিয়ে আনছে, তার জন্য চুক্তি হয়েছে। নামিবিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। ঠিক আছে, নামিবিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। কোথায় নিয়ে আসবে? মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যান। তা কুনোটা মনে রাখলেই হবে। তা আমরা হচ্ছে আরও কিছু জাতীয় উদ্যানে দেখিনি মধ্যপ্রদেশে যেগুলো রয়েছে, যেমন কানা টাইগার রিজার্ভ, বান্ধবগড়। ঠিক আছে, বান্ধবগড়, পানা, পেঞ্চ, মাধব, সাতপুরা, বনবিহার, কুনো বললাম এক্ষুনি, কুনো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, ভারতের জাতীয়। ঠিক আছে, তা আবার পড়ে নেবে এটা। দেখো, কানা টাইগার রিজার্ভ, ঠিক আছে, কানা টাইগার রিজার্ভ, বান্ধবগড়, পানা, পেঞ্চ, মাধবপুর, সাতপুরা, বনবিহার, কুনো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। এবং কটা জাতীয় উদ্যান এখনও পর্যন্ত আছে? 104টি জাতীয় উদ্যান আছে। ঠিক আছে, এবার খেলার খবরে আসি। এক সপ্তাহ কী কী খেলার খবর হলো? খেলার খবর দেখো, 2022 সাল। ঠিক আছে, 2022 সালের আইএসএ ওয়ার্ল্ড কাপ, মানে শুটিং ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে? চ্যাঙ্গন, সাউথ কোরিয়া। ঠিক আছে, এটাতে ইন্ডিয়ার ফার্স্ট এবার গোল্ড মেডেল। ইন্ডিয়া প্রথমবারের জন্য গোল্ড মেডেল জিতেছে। কী ইভেন্টে? মেন্স কিট ফাইনাল। ঠিক আছে, মেন্স কিটস ফাইনালে ফার্স্ট এবার গোল্ড মেডেল জিতেছে। কে জিতেছে? খুবই ইম্পর্টেন্ট। প্রথমবারের জন্য যখন হয়েছে, খুব ইম্পর্টেন্ট, মিরাজ আহমেদ খান। ঠিক আছে, মিরাজ আহমেদ খান। 2022 সালের কমনওয়েলথ হবে কোথায়? বার্মিংহাম, ইংল্যান্ড। এর পরেরটা কোথায় হবে? অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, 2026 সালে। এর পরেরটা হবে 2026 সালে। ঠিক আছে, অস্ট্রেলিয়াতে হবে। তোমরা মনে রাখবে, অস্ট্রেলিয়াতে হবে। 2018 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে কে? লস অ্যাঞ্জেলস। 2028 সালে লস অ্যাঞ্জেলস করবে। আর 2024 সালে কোথায় হচ্ছে? প্যারিস। ঠিক আছে, 2024 সালে কোথায় হবে? প্যারিসে। এবার দেখো, 2023 সালে এশিয়ান গেমস কোথায়? চীনের হাংজৌতে, যেটা 2022 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে তা করা যায়নি। তাই 2023 সালে হচ্ছে, কোথায় হবে? চীনের
হাংজৌতে। এবার 2023 সালেই বিশ্ব কুস্তি প্রতিযোগিতা রাশিয়ায় হওয়ার কথা আছে, কিন্তু এখন জানে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ কী ঘটতে চলেছে, তার উপর নির্ভর করবে এখানে হবে কি না। এরপরে দেখো এশিয়া কাপ আয়োজনের কথা ছিল শ্রীলঙ্কার, ঠিক আছে, কিন্তু সে সরে দাঁড়ায়। তাই এশিয়ার কাপ হবে আর কোথায়, ইউএইতে হবে, কিন্তু এটা 20 ওভারের হবে। ঠিক আছে, এশিয়া কাপ এবার থেকে 20 ওভারের, আগেরবারও মনে হয় 20 ওভার হয়েছিল, যেটা দেখে নেবে। ওডিআই ক্রিকেট থেকে কে অবসর নিয়েছে, ওডিআই ক্রিকেট থেকে অবসর নিলেন ব্রেন স্টোকস। তিনি কটা ম্যাচ খেয়েছে, 104টি ম্যাচ, 2919 রান, 74 উইকেট। এইটা এবারে মনে রাখবে, কারণ ইনি হঠাৎ করেই অবসর নিয়েছেন, এরকম অবসর নিতে কাউকে দেখা যায় না। ইংল্যান্ডের খেলোয়াড় তো সবাই জানো। তা তাই জন্য এবার তাছাড়া আরও অনেকেই অবসর নিয়েছেন, বাংলাদেশের থেকে অবসর একজন নিয়েছেন, লিন্ডন স্মিথ, অস্ট্রেলিয়ার এই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় অবসর নিয়েছে, সেরকম অনেক অবসর নিয়েছে, তো সেগুলো ভিডিও আমি পরে করে দেবো। এবার দেখো নারী হকি বিশ্বকাপ, এটা কথাটা নারী না বলে মহিলা লিখলে ভালো হতো, ঠিক আছে, ইংরাজিতে তোমরা তো ওম্যান লিখবে। যাই হোক মহিলা হকি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে 3-1 ব্যবধান হারিয়ে শিরোপা জয় নেদারল্যান্ড হচ্ছে কবার জিতল এই নিয়ে, নবার জিতল নেদারল্যান্ড। কোথায় অনুষ্ঠিত হয়েছে, স্পেনের তীরে সে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তার জ্যাভলিনের একজন খেলোয়াড়ের নামও লাগবে, অন্নুগু রানী, ঠিক আছে, বিশ্ব অ্যাথলিক্স হচ্ছে জানো 7ম স্থান অধিকার করলেন, ঠিক আছে, জ্যাভলিনে। এবং বিশ্ব অ্যাথলিক্সে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় আসতেই চলেছে সেটা হচ্ছে দেখো এই নীরাজ চোপড়া তিনি কী করে জিতেছেন, সিলভার জিতেছেন। এটা কততম ওয়ার্ল্ড অ্যাথলিট হচ্ছে, 18তম ওয়ার্ল্ড অ্যাথলিটে তিনি কী জিতেছেন, সিলভার। কত ছুঁড়েছেন, 88.13 মিটার। তার 4 নম্বর অ্যাটমে 88.13 মিটার ছুঁড়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। এবং তার কিছু পদক তালিকা দেখে নেওয়া যাক, গুরুত্বপূর্ণ। যেমন এখন রিসেন্ট হচ্ছে এই 3টে তো মনে রাখতেই হবে, যার মধ্যে কুর্তোয়া গেমে 86.69 মিটার গোল্ড জিতেছে। ওয়ার্ল্ড অ্যাথলিট তো বললাম সিলভার, 88.13 সিলভার। আবার একটা জিতেছিলেন এবছরই পাবো নুরমি গেম, ঠিক আছে, পাবো নুরমি গেম। আর একটা হচ্ছে যেটা টোকিও, তো সবাই জানে টোকিও। এই 4টে তো মনে রাখতেই হবে। আর এশিয়ার অ্যাথলিট 2017-তে গোল্ড আছে, ওয়ার্ল্ড আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2016-তে গোল্ড, 2016 সাউথ এশিয়ান গেমসে গোল্ড, কমনওয়েলথ গেম 2018-তে গোল্ড পেয়েছে, এশিয়ান গেম 2018-তে গোল্ড পেয়েছে। তবে আজকের খবর তিনি কমনওয়েলথ গেমতে থেকে খেলতে পারবেন না এই বছর 2022-এ, কারণ তিনি চোট পেয়েছেন। তা আরেকটি খবর এখান থেকে আমরা মিস করে গেছি, তা দেখো এটাও বিশ্ব অ্যাথলিটসের 400 মিটার, ঠিক আছে, 400 মিটার হার্ডেলস মানে দেখবে এই ট্র্যাকে এরকম করে রাখা থাকে, এখান থেকে রাখা, এইটাকে এরকম করে জাম্প মেরে যেতে হয়, সেটাকে হার্ডেলস বলে। তা সেই হার্ডেলসে 400 মিটারের হার্ডেলস সে কত সেকেন্ডে, 50.68 সেকেন্ড, ওয়ার্ল্ড রেকর্ড, কেউ আজ পর্যন্ত করতে পারেনি 50.68 সেকেন্ড। সোনা জিতলেন আমেরিকার 22 বছরের মেয়ে সিডনি ম্যাকলাফলিন, ঠিক আছে, কে জিতেছে, সিডনি ম্যাকলাফলিন, এটা মনে রাখবে। আর ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ ট্রিপল জাম্প ফাইনাল, প্রথম ট্রিপল জাম্প ফাইনালে ফার্স্ট কথা এসছে মানেই খুবই গুরুত্বপূর্ণ। তাই ট্রিপল জাম্প ফাইনালে ফার্স্ট যিনি পৌঁছেছেন ফাইনালে, এলডোস পল, ঠিক আছে। বিশ্ব দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোথায়, তামিলনাড়ুর চেন্নাইতে। এর হচ্ছে ম্যাসকটটা কি তোমাদের প্রশ্ন, তোমরা কমেন্টে উত্তর দিও। সম্প্রতি আফগানিস্তানের পুরুষ ক্রিকেট টিমের কোচ, জনাথন ট্রট, ইনি কোন দেশের খেলোয়াড় ছিলেন, ইনি হচ্ছে ইংল্যান্ডের খেলোয়াড় ছিলেন, ঠিক আছে, তিনি আফগানিস্তানের পুরুষ ক্রিকেট টিমের কোচ হয়েছেন জনাথন ট্রট। এবার দেখো কিছু নিয়োগ, এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সিইও এবং এমডি আশিস কুমার চৌহান, এটা কিছু করার নেই, মনে রাখতে হবে। ডিজি অফ ওএনজিসি বিদেশ, ডিজি কে হয়েছে, একজন ডিজি হয়েছে, একজন এমডি হয়েছে। ডিজি হয়েছে রামকৃষ্ণ মুকাবেলি, আর এমডি রাজস্বী গুপ্ত, ঠিক আছে। তাহলে ডিজি রামকৃষ্ণ মুকাবেলি আর এমডি রাজস্বী গুপ্ত। ভোডাফোন আইডিয়া নতুন সিইও অক্ষয় মুন্দা, কে হয়েছে, অক্ষয় মুন্দা।
সেবির ইডি পদে নিযুক্ত হলেন প্রমোদ রাও। সেবির ইডি পদে নিযুক্ত কে হয়েছেন? প্রমোদ রাও। বিসিআর এথিক্স কমিটি হিসেবে নিযুক্ত হলেন, এথিক্স কমিটিতে এই এথিক্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন বিনীত সরণ। ঠিক আছে। এরপর খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের নতুন চেয়ারম্যান মনোজ কুমার। খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের নতুন চেয়ারম্যান হলেন মনোজ কুমার। ভারতের প্রথম কেন্দ্রীয় ডাক পরীক্ষাগার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এটা 1 বছর 2 বছর আগেকার প্রশ্ন, মনে হলো এটা দেওয়া যেতেই পারে, সেখানে আমি তোমায় দিয়েছি। ভারতের প্রথম ফার্স্ট কথা আছে, প্রথম কেন্দ্রীয় ডাক পরীক্ষাগার প্রতিষ্ঠিত হয়েছিল হিমাচল প্রদেশে। দেশীয় প্রযুক্তিতে এবার এটা দেখো, এটা মনে রাখবে কিছু নাম, সেই কারণে নিয়ে এসেছি। দেশীয় প্রযুক্তিতে ফাইটার জেট তৈরির উদ্যোগের পাশে দাঁড়িয়েছে বায়ুসেনা। তাই গবেষণা স্তরে থাকাকালীন লাইট কমব্যাট এয়ারক্রাফট মার্ক, যেটা হচ্ছে কি তেজাস, আমাদের তৈরি করা বিমানটার নাম কি? তেজাস। সেটা কি? লাইট কমব্যাট এয়ারক্রাফট। ঠিক আছে। মার্ক 2 মানে নতুন প্রযুক্তির যেটা আছে সেটাকে মার্ক 1, মার্ক 2, মার্ক 3 নাম করে বলতে থাকবে। এই লাইট কমব্যাট এয়ারক্রাফট মার্ক 2 যুদ্ধ বিমানের জন্য ছটা স্কোয়াড্রন করার অঙ্গীকার করা হয়েছে। কে করেছে? বায়ুসেনা। শুধু তাই নয়, উৎপাদন শুরু হলেও আরও বিমান কেনা হবে বলে সোমবার জানিয়েছেন। কে জানিয়েছে? এয়ার চিফ মার্শাল বিবেক রায়। দেখো, এই একটা পয়েন্ট পেয়ে গেলাম, আর একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে এয়ার চিফ মার্শালকে VR চৌধুরী। এটা এনটিপিসিতেও এই প্রশ্ন এসেছিল। ইতিমধ্যে 4 স্কোয়াড্রন LCA M1 যুদ্ধ বিমান বরাদ্দ দিয়েছে বায়ুসেনা। এবং ইতিমধ্যে কটা বরাদ্দ দেওয়া হয়েছে? 4 স্কোয়াড্রন বরাদ্দ দেওয়া আছে। যুদ্ধ বিমান বর্তমানে কার জায়গা নেবে? যদি প্রশ্ন আসে, এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। যে এত কিছু পড়ার মধ্যে এই নামটা মনে রাখতে হবে, আর এই প্রশ্নটা এইটা, যে LCA M2 মার্ক 2 লাইট কমব্যাট এয়ারক্রাফট মার্ক 2 যুদ্ধ বিমান বর্তমানে কার জায়গা নেবে যদি বলে, তাহলে মিরাজ 2000 এবং জাগুয়ার ফাইটারের জায়গা নেবে। সায়েন্স সিটি, আমাদের সায়েন্স সিটি, এখানে সায়েন্স সিটিতে একটা খবর ছিল বর্তমান পত্রিকায়, যে সায়েন্স সিটিতে যে ডাইনোসর বসানো ছিল সেটা এখন সরানো হয়েছে। এটা কিছু বছর হলেই সরানো হয়েছে, কিন্তু কারণ আগুন লেগে গেছিলো বলে এবং বড়সড় ঘটনা ঘটতে পারত, তাই সেই সরানো হয়েছিল। বলা হয়েছিল যে এটাকে আবার বসানো হবে, কিন্তু বসানো হয়নি। এই নিয়ে একটা সংবাদপত্রে খবর ছিল, এবং তাতে খবরের সাথে সায়েন্স সিটির সালটা দেওয়া ছিল, সেটাও আমি তোমাদের লিখে দিয়েছি। দেখো, সায়েন্স সিটি 1997 সালে 1 জুলাই তৈরি হয়। রাজ্য সরকারও আসতে পারে, কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতেও আসতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। এবার দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, যেসব দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, আমাদের জানো তো 15তম রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু, সবাই জানো। 14তমকে রামনাথ কোবিন্দ। তার পরপরই রাষ্ট্রপতির সংখ্যা ক্রম মনে রাখতে হবে। এবার শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? 6বারের রাষ্ট্রপতি, তিনি 6বার রাষ্ট্রপতি যে আগে, রনিল বিক্রমসিঙ্ঘে। তিনি কোন পার্টির নেতা? ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা। কিন্তু দুঃখের বিষয়, তাদের পার্টির তিনিই একজন মেম্বার শুধু, আর তিনিই একজন মেম্বার শ্রীলঙ্কায়, আর কেউ নেই আপাতত তার পার্টির, কেউ জিততে পারেনি। কিন্তু তাই এখানে পার্লামেন্টের মধ্যেই ভোট হয়েছিল, আর সেই পার্লামেন্টের ভোটে 225টা ভোটের মধ্যে তিনি পেয়েছেন 134টা ভোট। ঠিক আছে, পেয়ে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হয়েছে। অস্ট্রেলিয়ার 31তম প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানিজ। আমি বলবো অ্যালবানিজ মনে রাখার দরকার নেই, অ্যান্থনিটা মনে রাখো, তাহলেই হবে। তাহলে অস্ট্রেলিয়ার 31st প্রাইম মিনিস্টার অ্যান্থনি। হাঙ্গেরির ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ক্যাথলিন নোভাক। এটা কিছুদিন আগেকার খবর, তো তবু দিয়েছি, কারণ তো এটা এই দুটো হচ্ছে আগেকার খবর, তবু দিয়ে এটা ইম্পর্টেন্ট খবর। হাঙ্গেরির ফার্স্ট ফিমেল, ফার্স্ট কথাটা এসছে মানে গুরুত্বপূর্ণ, আবার তার সঙ্গে ফিমেল, ও বা হেভি গুরুত্বপূর্ণ, ক্যাটালিন নোভাক। সেনাবাহিনীকে বিমা পরিষেবা দিতে, এটা একটুখানি ব্যাংক সম্পর্কিত প্রশ্ন, তবু এটা খুবই গুরুত্বপূর্ণ সেনাবাহিনী নিয়ে যেহেতু এসছে, কারণ সেনাবাহিনীতে দেন এখন হট টপিক কি? অগ্নিবীর। ঠিক আছে, অগ্নিবীর স্কিম, এই নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। সেনাবাহিনীকে সীমা পরিষেবা দিতে, বিমা পরিষেবা, সীমা বলে ফেলেছি আমি, বিমা পরিষেবা দিতে অসম রাইফেলসের সঙ্গে চুক্তি করলো পাঞ্জাবের ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফুল যদি ছোট করে ইংরেজিতে লিখতে, তাহলে কি? PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এর ফলে ব্যাংকের PNB রক্ষক প্লাস স্কিমের সুবিধা পাবেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ, রাজ্য পুলিশ, শহর কেন্দ্রিক পুলিশ ও প্রতিরক্ষার আওতায় থাকা অবসরপ্রাপ্ত কর্মীরা। এবার কিছু সূচক, যেটাকে ইংরেজিতে ইন্ডেক্স বলে, সেটা দেখে নেওয়া যাক। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচক
কত স্থান? 150 নম্বর স্থানে ভারত 180টা দেশের মধ্যে। এই রিপোর্ট কে পাবলিশ করে? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এইটুকুনি পড়লেই হবে, আর কিছু পড়তে হবে না। নীতি আয়োগের ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স, ইন্ডিয়া ইনোভেশন শীর্ষে হচ্ছে কর্ণাটক। এটা 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা 17টি প্রধান রাজ্যের সূচককে, 17টা প্রধান রাজ্য যেগুলো বড় বড় রাজ্য বলে ধরা হয় জনসংখ্যার ভিত্তিতে, সেইগুলোকে 17টা রাজ্য হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। এরপর 10টি উত্তর পূর্ব ও পাহাড়ি রাজ্যের তালিকায়, 10টি উত্তর পূর্ব ও পাহাড়ি রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে কে? মণিপুর। আর 9টা কেন্দ্রশাসিত অঞ্চলের ও শহরের সূচকে প্রথম স্থানে চণ্ডীগড়। গ্লোবাল জেন্ডার গ্যাপে ভারতের র্যাঙ্ক হচ্ছে 135 আর 46টা দেশের মধ্যে। সারা দেশে চিকিৎসা পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে 2017 জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি করে কেন্দ্রীয় সরকার। তাহলে জাতীয় স্বাস্থ্যনীতি কত সালে তৈরি? 2017 সালে কেন্দ্রীয় সরকার তৈরি করেছে। সেই লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সারাতে বিপুল অর্থ বরাদ্দ করেছে পঞ্চদশ অর্থ কমিশন। 28টি রাজ্যে প্রায় 70,000 কোটি টাকা এবং পশ্চিমবঙ্গের জন্য প্রায় 4,000 কোটি টাকা। টোটাল 70,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছে, তার মধ্যে 4,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পাবে প্রাথমিক শিক্ষাকে উন্নতি করার জন্য। কিন্তু এটা হবে তিনটে ধাপে হবে, ঠিক আছে। একবারে দেবে না, প্রথম কিছু কাজ বলে দেবে যে এই কাজগুলো করতেই হবে, তারপরে সেই কিছু টাকা আসবে, আবার করে দেখাতে হবে কিছুটা, তারপরে নতুন কিছু টাকা আসবে, তো এরকম করেই চলবে। এরপর দেখো, এখন থেকে দিনরাত মিলিয়ে 24 ঘন্টা দেশের জাতীয় পতাকা তোলা যাবে আর কি। ন্যাশনাল ফ্ল্যাগ ডে কবে গেল? 22শে জুলাই, এবং সেই দিনই খবর আসে যে এরপর থেকে 24 ঘন্টা দেশের জাতীয় পতাকা তুলে রাখা যাবে, নামানোর প্রয়োজন নেই। এই ফ্ল্যাগ কোড নিয়েও আমি একটা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েও একটা ভিডিও বানাবো এই সপ্তাহের মধ্যে, তোমরা সেটা পেয়ে যাবে। এবং তার সঙ্গে ফ্ল্যাগ কোড কি, কত সালে ফ্ল্যাগ কোড হয়েছিল, এর ফ্ল্যাগ কবে গৃহীত হয়েছিল, সেগুলো তোমরা পাবে। এর 1980 সালে মহানায়ক উত্তম কুমার 53 বছর বয়সে প্রয়াত হন। প্রয়াণ দিবস ছিল কালকে, ঠিক আছে। অরুণ কুমার চট্টোপাধ্যায়, কাল কত তারিখ ছিল? 25 তারিখ, ঠিক আছে, 25 তারিখ। আর হিন্দি ও বাংলা নিয়ে মোট ছবির সংখ্যা কটা? 212টা। মনে রাখতেই পারো, এটা কেন্দ্রীয় সরকারের যদি খুব শক্ত প্রশ্ন করা মনে হয় তাহলে দেবে, কারণ এটা তো উত্তম কুমারকে তো সবাই চেনেন না। আর তোমরা যদি এখানে থেকেও না চেনো এবং না জানো এনার আসল নাম, তাহলে পরীক্ষা হলে একটা নম্বর মিস হয়ে যাবে। তাই আমি বলে মনে রাখো, অরুণ কুমার চট্টোপাধ্যায়, আর তিনি 212টা সিনেমা করেছিলেন। The GST will be levied on pre-packaged and labeled food items 5%। এবার থেকে প্যাকেজ ফুড আইটেমে কত টাকা করে জিএসটি বসছে? 5%। সেটাই এখানে বলা হয়েছে। এর কিছু ইম্পর্টেন্ট ডেস দেখো, 18 জুলাই নেলসন ম্যান্ডেলা ডে, 20 জুলাই ইন্টারন্যাশনাল মুন ডে, 22 জুলাই ন্যাশনাল ফ্ল্যাগ ডে, ফ্রাইডে ওয়ার্ল্ড ব্রেন ডে, 23 জুলাই ন্যাশনাল ব্রডকাস্টিং ডে, 24 জুলাই জাতীয় আয়কর দিবস। এবার এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং আরম্ভ করছে। এটা মনে রাখবে। সায়েন্স অ্যান্ড টেক থেকে প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদী শুরু করলেন বরুণা, ইন্ডিয়ার প্রথম প্যাসেঞ্জার ড্রোন। 130 কেজি ওজন বইতে সক্ষম, 130 কেজি ওজন বইতে সক্ষম প্রথম প্যাসেঞ্জার ড্রোন, যার নাম বরুণা। এবার ইসরো কী করছে? ইসরো চেয়ারম্যান দেখো, ইসরোর চেয়ারম্যানের নাম কি? সোমনাথ। এখান থেকে একটা প্রশ্ন পেলাম, কী করেছে? হিউম্যান স্পেস ফ্লাইট এক্সপো কোথায়? বেঙ্গালুরুতে, আজাদি কা অমৃত মহোৎসব আন্ডারে কী করেছে? হিউম্যান স্পেস ফ্লাইট এক্সপো বেঙ্গালুরুতে শুরু করেছে। এরপর ভিভা এঙ্গেজ নামে ওয়ার্ক প্লেস সোশ্যাল অ্যাপ লঞ্চ করলো মাইক্রোসফট ওদের সুবিধার জন্য। ভারতে প্রথম 5G সফল পরীক্ষা করলো এয়ারটেল কোম্পানি। তাহলে 5Gর প্রথম সফল পরীক্ষা এয়ারটেল কোম্পানি করেছে। এবার রাজ্যগুলোর কিছু খবর। বুরহানপুর ইন মধ্যপ্রদেশ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট সার্টিফাইড হর ঘর জল ডিস্ট্রিক্ট 2014। জল জীবন মিশন 15 আগস্ট 2019 সালে শুরু হয়। এদের টার্গেট হচ্ছে 2024, আর ফার্স্ট হচ্ছে গোয়া, প্রথম স্টেট গোয়া। 24 সালে সবার ঘরে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। মধ্যপ্রদেশ সরকার ভোপাল চন্দ্রশেখর আজাদের একটি মূর্তি তৈরি করবে। আবার মূর্তি তৈরি হচ্ছে কোথায়? ভোপালে একটি মূর্তি তৈরি হচ্ছে আবার চন্দ্রশেখর আজাদের। ভারতের প্রথম এআই পাওয়ার ডিজিটাল লোক আদালত রাজস্থান। বিএসএফ সিআইএসএফ। এবার একটা বিশেষ দ্রষ্টব্য, কিছু গুরুত্বপূর্ণ খবর।
এইগুলো তোমরা প্রতিদিন শেষে এই খবরগুলো তোমরা পাবে এবং এর থেকে দেখবে স্ট্যাটিকে প্রশ্ন আসবে। কারণ এখন কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই স্ট্যাটিক প্রশ্ন দিচ্ছে, ভূগোল প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিচ্ছে, ইতিহাস প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিচ্ছে। ইতিহাস প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কীভাবে দিচ্ছে? এমন কোন নিদর্শন কিছু খুঁজে পেলো যেটার সঙ্গে ধরো সিন্ধু সভ্যতার কিছু একটা ছোট্ট মতো শিক্ষা খুঁজে পেলো, তাই সেই বছর দেখে সিন্ধু সভ্যতার পরীক্ষাগুলোতে সিন্ধু সভ্যতার প্রশ্ন প্রচুর আসে। তো সেই কারণেই বলছি। এবার দেখো, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, এসএসবি, এনএসজি এবং এসপিজি কোথা কার আন্ডারে থাকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ, হোম মিনিস্ট্রির অধীনস্থ। হোম মিনিস্ট্রির মন্ত্রীকে সবাই জানো, আমাকে আর বলতে হবে না, আর যারা জানো না তারা গুগল করে দেখে নিও। জল জীবন মিশন শেষ করার লক্ষ্য কত? 2024, যেটা বলেছি আমি 2024-এ 1919 সালে আনমেন স্কোয়ারে গণবিক্ষোভ দমন করতে রাস্তায় নামানো হয়েছিল ট্যাঙ্ক। তা এখনও এবার এই কথাটা কেন এখানে বলা হলো? কারণ এখনও আবার ব্যাংকে যাতে লোক প্রবেশ না করতে পারে সেই কারণে সরকার, চায়না সরকার ট্যাঙ্ক ইউজ করছে। এবং এর আগে কবে করা হয়েছিল? 1999 সালে তিয়েন আনমেন স্কোয়ারে, ঠিক আছে। এরপর আইটিসি চেয়ারম্যানকে সঞ্জীব পুরী। এবার একটা বিশেষ ঘটনা, বিশেষ গাছ এটা আবিষ্কার করা হয়েছে একজন বিজ্ঞানী, ঠিক আছে। স্লোভাকিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের এক উদ্ভিদ বিজ্ঞানী কে? পিটার ভ্যানোস্কি, ঠিক আছে। কে? স্লোভাকিয়ার রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানের এক উদ্ভিদ বিজ্ঞানী পিটার ভ্যানোস্কি। কোথায় আবিষ্কার করেছে? দক্ষিণ আফ্রিকার ইকুয়েডরে গভীর ট্রপিক্যাল রেইন ফরেস্টে এই গাছে হদিশ মিলেছে, যার নাম ক্যাসাপোনা বা সক্রেটা এক্সোরিয়া, ক্যাসাপোনা বা সক্রেটা এক্সোপোরা। তাহলে এটা কীভাবে, এটা কেন নিউজে বলছে যে এই গাছ, এই ক্যাসাপোনা বা সক্রেটিয়া এক্সোরিজা হেঁটে চলে বেড়ায়। তা কীভাবে হেঁটে চলে বেড়ায় সেটা একটুখানি জেনে নাও। এই গাছের বৈশিষ্ট্য, উদ্ভিদ হয়েও ইহা জায়গা পরিবর্তন করে, যেটা বলে হেঁটে চলে বেড়ায়। কারণ এই বনাঞ্চলে ভূমিক্ষয় বেশি, এর জন্য অনেক সময় গাছের শিকড়ের পাশ থেকে মাটি সরে যায়, ফলে নড়বড়ে হয়ে যায় গাছের ভিত টিকে থাকতে। সেই সময় দরকার আরও শক্ত মাটি, তাই তড়িঘড়ি ক্যাসাপোনা গাছগুলি নতুন শিকড় তৈরি করে। সেই নতুন শিকড় শক্ত মাটিতে ক্রমশ গেঁথে যেতে থাকে, অন্যদিকে পুরনো শিকড়গুলো ধীরে ধীরে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ছিল আজকেরকার কারেন্ট অ্যাফেয়ার। আশা করি তোমাদের ভালো থাকবে। আজকেরকার নয়, এটা হচ্ছে তোমার 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে। 7 দিন, 18 থেকে 23শে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার, এইগুলো সব। তা যদি তোমাদের ভালো দেখে থাকে এবার লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।